স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান ম্যাম। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বন্ধ হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। সে সঙ্গে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের এক দাবিতে বিক্ষোভ করেছেন তারা। একই দাবিতে একাত্মতা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রামিম চৌধুরী তথ্য ও হেলাল মোল্লার ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। আবারও উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুর থেকে দফায় দফায় মিছিল, স্লোগানে উঠে আসে ভিসি পদত্যাগের দাবি। গেল ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর থেকে হল খোলার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার, ২ তারিখে হল খোলা ও ৪ তারিখে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয় সোমবারের সিন্ডিকেট সভায়। তবে তা প্রত্যাখ্যান করে মঙ্গলবার বেলা ১২টার পর থেকে বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নেয়া ৬ দফা দাবি পরিণত হয় ১ দফায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের ১ দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল শুরু করেন তারা। এ সময় হলের তালা খুলে দিতে শিক্ষকদের কাছে অনুরোধ জানানো হলেও তা না মানায় তালা ভেঙে ভেতরে প্রবেশের সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধরা। পরে দুপুর ২টার দিকে প্রথমে ফজলুল হক হলের তালা ভাঙা শুরু করেন শিক্ষার্থীরা। অমর একুশে হল, ডক্টর এম এ রশিদ হল সহ একে একে ৬টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শতাধিক শিক্ষার্থী। হামলা করছে, তারপর পুলিশ মোতায়েন করছে। কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের স্টুডেন্টদের প্রবেশে যে পুলিশ মোতায়েন করে, এটা আমি প্রথম দেখলাম। আমাদের দফা ১ এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় হলগুলি আগামী মে মাসের ২ তারিখ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আর শিক্ষা কার্যক্রম মে মাসের ৪ তারিখ শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়। রামিম চৌধুরী, এখন, খুলনা। মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ২ বছর আটক থাকার পর আজ দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি। দেশটিতে ত্রাণ সহায়তা দিতে যাওয়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে করে দুপুরে দেশে ফেরেন তারা। একই জাহাজে দেশে ফিরেছেন ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর ৫৫ সদস্য। বিস্তারিত প্রতিবেদনে। কারো বয়স ১৬, কারো বা ১৭। পেশায় কেউ রাজমিস্ত্রি, কেউ বা চালক। অধিকাংশের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। এদের প্রত্যেকেই সাক্ষী হয়েছেন দুঃসহ অভিজ্ঞতার। কাউকে কাজের কথা বলে, কাউকে উন্নত জীবনের ফাঁদে ফেলে করা হয় অপহরণ। এরপর পাচার করা হয় প্রতিবেশী দেশ মিয়ানমারে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে শুরু হয় অনিশ্চিত বন্দি জীবন। দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে। ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয়। সাগরে আমরা প্রায় ৬-৭ দিন ছিলাম। ৬-৭ দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নৌঘাটিতে ফিরিয়ে আনা হয় ২০ বাংলাদেশি কিশোরকে। সম্প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিয়ানমারে ত্রাণ সহায়তা ও ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম কূটনৈতিকভাবে ইতিবাচক বার্তা দিয়েছে প্রতিবেশী দেশে, যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ২ বছর আটকে থাকা এসব বাংলাদেশিকে ফেরত পাঠাতে সম্মত হয় তারা। একটি অসাধু পাচারকারী চক্র চাকুরির প্রলোভন দেখিয়ে ও উন্নত রাষ্ট্রের কথা বলে তাদের মায়ানমারে প্রেরণ করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মানব পাচারের শিকার এই কিশোররা ২ বছর যাবৎ মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল। এদের সাথে দেশে ফেরেন ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর ৫৫ সদস্যের দল। সাথে ছিলেন গত ৮ এপ্রিল ১২০ টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুন বন্দরে যাওয়া নৌ সদস্যরাও। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য
অসামরিক চিকিৎসক, ফায়ার ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল মায়ানমারে গমন করে। তারা সেখানে ধ্বংসস্তূপ অপসারণ, উদ্ধার কার্যক্রম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে জটিল অস্ত্রোপচার সহ দুর্যোগ পীড়িত মানুষের সেবায় কাজ করেন। ফিরে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়ার পর জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এখন চট্টগ্রাম। এদিকে মিয়ানমার থেকে আটকের পর দেশে ফেরা ২০ বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, একটু জানাবেন হস্তান্তর প্রক্রিয়ার সবশেষ খবর কি এবং পরিবারগুলোর অনুভূতি কেমন? মিম, এইমাত্রই একটি বাস যোগে মিয়ানমার ফেরত যে বাংলাদেশি ২০ জন নাগরিক রয়েছেন তাদেরকে চট্টগ্রাম সার্কিট হাউসে নিয়ে আসা হয়েছে এবং এর আগেই আমরা দেখেছি তাদের যারা পরিবার পরিজন রয়েছেন তাদেরকে কিন্তু সার্কিট হাউসে আসার আমন্ত্রণ জানানো হয় এবং তারা কিন্তু সেখানে অনেক আগেই চলে এসেছিলেন তাদের প্রিয়জনের সাথে দীর্ঘদিন পরে দেখা হবে সেই আশায়। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে মাত্র সেই বাসটি চট্টগ্রামে সার্কিট হাউসে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে আসলে যাচাই বাছাই শেষে কিংবা তালিকা অনুযায়ী যেই সকল আটকে পড়া নাগরিক ছিলেন, বাংলাদেশে আটকে পড়া নাগরিক, তাদেরকে এনে সার্কিট হাউসে যে সম্মেলন কক্ষে সেখানে নিয়ে আসা হচ্ছে এবং এখানে মূলত আনুষ্ঠানিকভাবে যারা আটকে পড়েছিলেন তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং এর আগে আমরা পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে প্রায় দীর্ঘ ২ বছর আগেই কিন্তু এই সকল বাংলাদেশি নাগরিকরা তারা উন্নত জীবনের আশায় প্রবাসে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে মায়ানমার কর্তৃপক্ষ আটক করে এবং তারা বলছিলেন যে তারা মূলত মালয়েশিয়া, থাইল্যান্ড এই সকল দেশে যাওয়ার উদ্দেশ্যেই তারা বেরিয়েছিলেন, কিন্তু পথিমধ্যে তারা যেহেতু অবৈধভাবে সে সকল দেশে যেতে চাচ্ছিলেন বা যাওয়ার চেষ্টা করছিলেন, সেখানে মায়ানমারে যখন তাদেরকে গহীন জঙ্গলে রাখা হয় সেখানে তাদেরকে মায়ানমার কর্তৃপক্ষ আটক করে এবং এই আটকের পরে প্রায় দীর্ঘ ২ বছর অতিক্রম হয়। ২ বছর পরে আজ আনুষ্ঠানিকভাবে তারা বাংলাদেশে ফেরত এলেন এবং আপনি জেনে থাকবেন যে সম্প্রতি মায়ানমারে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের পরে সেখানে ত্রাণ নিয়ে যায় বাংলাদেশের নৌবাহিনী এবং সেই যে জাহাজে করে ত্রাণ নিয়ে যাওয়া হয় সেই জাহাজে করেই কিন্তু এই বাংলাদেশি নাগরিকদের ফেরত নিয়ে আসা হয় এবং একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। আমরা দেখেছি যে এখানে যারা পরিবার পরিজন রয়েছেন তারা দীর্ঘ ২ বছর পরে যারা এখানে এসেছেন তাদেরকে কাছে পেয়ে কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়েন, কান্না জড়িত কণ্ঠে সন্তান বাবাকে কিংবা মা সন্তানকে বুকে জড়িয়ে ধরেন এবং এই মুহূর্তে আসলে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পরে যাচাই বাছাই শেষে যারা পরিবার পরিজন ছিল তাদের কাছে তাদের এখানে যারা মায়ানমার ফেরত যে ২০ বাংলাদেশি নাগরিক রয়েছে তাদেরকে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত ১০ জনকে এই সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নিয়ে আসা হয়েছে এবং আরও ১০ জনের মতো তারা বাসে এখন অবস্থান করছেন। তাদের যাচাই বাছাই শেষে তাদেরকে নামিয়ে এই সম্মেলন কক্ষে নিয়ে আসা হবে এবং এখানে তাদেরকে হস্তান্তর করা হবে। মিম, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান। শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণ যেন ছেলের হাতের বোমা। আধিপত্য নিয়ে সংঘর্ষ হলেই হরহামেশাই ব্যবহার হচ্ছে হাত বোমা, ঝরছে প্রাণ, অনেকেই হচ্ছেন পঙ্গু। অভিযোগ রয়েছে নৌপথে আসে সরঞ্জাম এবং স্থানীয়ভাবেই তৈরি হয় বোমা। সম্প্রতি জাজিরায় সংঘর্ষে হাত বোমার ব্যবহার নতুন করে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। আধিপত্য বিস্তার ঘিরে ৭ দিনের ব্যবধানে গেল রোববার শরীয়তপুরের জাজিরায় আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ২৬ পাড়া এলাকায় ঘটানো হয় শতাধিক হাত বোমার বিস্ফোরণ। এর আগে গত ৫ এপ্রিল দেশ জুড়ে আলোচিত হয় জাজিরা বিলাসপুরে আধিপত্য বিস্তার ঘিরে দুই পক্ষের সংঘর্ষে মুহুর্মুহু হাত বোমা ব্যবহার, যেখানে দেখা মেলে বালতি ভর্তি হাত বোমা। ব্যবহার হয় ঢাল, সরকি, রামদা। যদিও স্থানীয়দের কাছে এসব ঘটনা গত ৪ দশকের বিভিন্ন সংঘর্ষের খণ্ডচিত্র। গেল বছরের ২ এপ্রিল এমনই এক সংঘর্ষে হাতবোমার আঘাতে নিহত হয় বিলাসপুরের মুন্সিকান্দি গ্রামের সজীব মুন্সি। বছর পেরিয়ে স্বামীর কবরের পাশে স্ত্রী সোনিয়া আক্তারের আর্তনাদ। তার মতো অনেকেই হারিয়েছেন স্বামী, সন্তান আর প্রিয়জনকে। হাতবোমার আঘাতে শরীরে ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। হাঁটতে পারিনি, চলাফেরা করতে পারিনি, বেডে ছিলাম ৩ মাস পর্যন্ত, পা প্লাস্টার করা ছিল। কত মা সন্তান হারাইব, কত ছেলে মেয়ে বাবা হারাইব। আমার বাচ্চার ৪ বছর,
হ্যাঁ, বাবা যার না থাকে ওর দুনিয়াতে কি থাকে। সব সময় ভয়ে ভয়ে থাকি, কখন কোন জায়গায় গ্যাঞ্জাম হইব, কখন কোন জায়গায় বোমাবাজি হইব। যদি বমের এইটা জায়গায় দেশের তো এই দেশ ঠান্ডা যাবো, বমের মাইন না থাকলে দেশে মাইর কি করবো না। ধরা খাইলে 2-1 দিনের মধ্যে জামিন দিয়ে দেয়, বেশি হইলে 5-6 দিন খাটে জামিন আইসা পরে, মানে ওরই ক্ষমতা। আর জলিল মাদরে টাকাও নাই, হ্যাঁ টাকা খরচও করতে পারে না, আর হ্যাঁ ক্ষমতাও নাই। যে কোনো মুহূর্তে মনে করেন যে দেখা যাইতেছে বম পড়তেছে, ভালো মানুষের উপর বোম পড়তেছে, যারা মারামারি করে তাদের উপর বোম পড়ে, মহিলা বলেন পুরুষ বলেন। এসব হাতবোমা তৈরির রসদ কোথা থেকে আসে, কিভাবেই বা তৈরি করা হয় হাতবোমা, সে সবই জানাচ্ছিলেন বিলাসপুরের মুন্সিকান্দি গ্রামের আলী হোসেন মুন্সি। টলারে করে আনি আইনে এখান তো যায়, নদীতে যায়, এখান পথে তো নামাই রাখে। বাচ্চা আইনে মনে করেন যে এরা ওই পাড়ায় বাড়ি বাড়িটা হেসে ওই যে এই 1.5 ইঞ্চি 1 ইঞ্চি ছবি আছে না তারকারা, এই তারকাটার ভিতরে বড় মামলা নিয়েছে পুলিশ বাদী হয়ে। সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগের কথা জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত 5 তারিখে যে ঘটনাটা আপনারা দেখেছেন, সেটা আমরা মামলা নিয়েছি পুলিশ বাদী হয়ে, এবং ইতিমধ্যে আমরা 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই অভিযান আমাদের অব্যাহত আছে। 1984 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় হাতবোমার সহিংসতা। আধিপত্য বিস্তারে এখন এসব সংঘর্ষের নেতৃত্বে রয়েছে জাজিরার বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিপক্ষ জলিল মাদবর। বর্তমানে তারা দুজনই কারাগারে। তাদের বিরুদ্ধে রয়েছে দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা। 4 দশক ধরে এই অঞ্চলে চলে আসা এই সংঘাত সংঘর্ষ এখন বোমার রাজনীতিতে পরিণত হয়েছে। বিলাসপুরের বাতাসে এখন বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। বিলাসপুরের এই সর্বশেষ ঘটনার মধ্য দিয়ে বোমা আতঙ্ক থেকে মুক্ত হতে চায় এই অঞ্চলের মানুষ। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। ফরিদপুরে একটি জুট মিলে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ পাটের সুতা। বিকেলে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেডে এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায় বিকেলে হঠাৎ করে কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় বিপুল পরিমাণ পাটের সুতা। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাজশাহীতে জেলা বিএনপির আয়োজনে শুরু হচ্ছে গ্রামীণ লাঠি খেলা উৎসব। বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, লাঠি খেলা দেখতে দর্শনার্থীদের উৎসাহ কেমন দেখছেন, ভিড় কেমন দেখছেন? আসলে নববর্ষ উপলক্ষে বিভিন্ন খেলাধুলার আয়োজনের মধ্যে যেগুলো হারিয়ে গেছে খেলাধুলা, সেগুলো দেখার জন্য কিন্তু আসলে মানুষের প্রচণ্ড ভিড়। আমরা দুপুর থেকেই দেখছি যে আসলে বিএনপির এই যে লাঠি খেলা, সেটিকে ঘিরে কিন্তু এখানে নদীর পাড়ের এই মাঠে উৎসাহ উদ্দীপনায় মেতে উঠেছে সাধারণ মানুষ, এবং এই লাঠি খেলাতে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। এবং এখানে দেখা যাচ্ছে যে যারা অনেক বড় লেঠেল এবং রাজশাহীর বিভিন্ন গ্রাম থেকে কিন্তু তারা এসেছে, তারা কিন্তু এখানে এই খেলাধুলাগুলো করছেন, এবং এখানে যারা তরুণ তারা কিন্তু আসলে এটিকে উপভোগ করছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন ফায়ার শো কিন্তু এখানে করা হচ্ছে। আসলে এখানে যেটি বলা হচ্ছে যে এই যে গ্রাম বাংলায় যে জমিদারি প্রথা ছিল, সেখানে যে আসলে কর আদায় করার জন্য যে লেঠেল বাহিনীর প্রয়োজন হতো, সেই লেঠেল বাহিনী একটা সময় আসলে তারা অনেক বেশি ছিল, এখন সেটি বিলুপ্ত হয়েছে, হারিয়ে গেছে। এবং গ্রামের যে নানা সংস্কৃতি অনুষঙ্গ সেটির একটি অংশ, সেখান থেকে এই যে প্রবীণদের মধ্যে এখনও যেগুলো লুকিয়ে আছে, সেটির মধ্যে দিয়ে কিন্তু আসলে তারা তাদের এই যে উৎসব পার্বণ, সেখানে আসলে আনন্দ উপভোগ করছেন, এবং এইটি আসলে ধরে রাখতে চান বলেও এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা এই বিষয়টি বলছেন। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে আসার পরে গুচ্ছভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই খেলাধুলোগুলো হচ্ছে, এবং এখানে যারা লেঠেলরা এসেছেন তারা খেলছেন। এবং এইরকমও শোনা যাচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন সময় যে হচ্ছে এই যে খেলাধুলা করতো, সেই খেলাধুলাগুলো কিন্তু জন্য কিন্তু একটা সময় লাঠি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল, এবং সেটিকে আসলে যত্ন সহকারে রাখা হতো, এবং এই লেঠেল বাহিনীর মধ্য দিয়ে গ্রাম বাংলার যে বিভিন্ন অন্যায়ের প্রতিরোধ, সেটিও কিন্তু আসলে করা হতো, এবং সেটির এক ধরনের প্রতীকী অবস্থাতেও ছিল। তো মিম, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে লাঠি খেলার সর্বশেষ খবর।
রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সময়ের সাথে জৌলুস হারিয়েছে শীতল পাটি। পাটি বুননে আগের মতো আমেজ নেই পাটি শিল্পীদের বাড়িতে। লাভ কম হওয়ায় অনেকেই ছেড়েছেন পেশা। কাঁচামাল সংকট, দক্ষ শ্রমিক না পাওয়ায় ভাটা পড়েছে ঐতিহ্যবাহী শিল্পে। পেশা টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা। সন্দীপন শুভর প্রতিবেদন। সিলেটের বালাগঞ্জে বাঘা নদীর পাড়ে ছবির মতো সাজানো গ্রাম কাশীপুর। ছোটবেলা থেকেই শীতলপাটি বুননের কারিগর হিসেবে সুনাম রয়েছে এই গ্রামেরই রায়না বেগমের। নিপুণ দক্ষতায় এই নারী পাটিতে ফুটিয়ে তোলেন ফুল, পাখি, তাজমহল সহ বিভিন্ন ধরনের নকশা। ইসান্তরে আনান ফারা কষ্ট নানি, কষ্ট প্রচুর কষ্ট। এই কষ্ট আনমান গিয়া দাম হয় না। রায়না বেগমের মতো শীতলপাটি নিয়ে আক্ষেপের শেষ নেই সিলেটের অন্যান্য কারিগরদের। হাড় ভাঙা শ্রমে তৈরি শীতলপাটির সুদিন না থাকলেও এখনও অনেকেই ধরে রেখেছেন এই পেশা। আগে 1200 শ্রমিক আসলো যেতগুলা মহাল ছিল, কিন্তু মহালে ফুসাইতো না। আমরা আরো বাচ্চা খাইচা আছে, আমরা ফুসে না। এখানে আমরা যাই টাকা পয়সা যাই থাকতো, তো আমরা আইনতি করলাম। দুর্দশার গল্প শোনালেন শীতলপাটির জন্য সবচেয়ে বিখ্যাত মৌলভীবাজারের রাজনগর উপজেলার তুলাপুর গ্রামের কারিগররা। 2017 সালে বিশ্বব্যাপী তাক লাগিয়ে ইউনেস্কো পুরস্কার পান এই গ্রামেরই পাটিশিল্পী গীতেশ চন্দ্র দাস। সেই বাড়িতেও এখন নেই শীতলপাটি বুননের ব্যস্ততা। দেখো, আমি আইনের কাজটা শিখতাম না, আমি আজকে 6টা সার্টিফিকেট পাই না। আমি বর্তমানে যতদিন জীবিত আছে ততদিনই থাকবো। কোনো মতে 4টা ভাত দিন, কোনো মতে 1-2 বেলা ভাত খাওয়ার সুযোগ আছে, কিন্তু ছেলেমেয়েদের লেখাপড়া করার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা বলছেন কালের বিবর্তনে এখন ক্রেতা বিক্রেতার সমাগম নেই বললেই চলে। এখন শীতল পাটিগুলা খুব কম চলে, আগর লাগান চলেন না। যে শ্রমিকটা তার শ্রমের মূল্যটা ঠিক মতো পাচ্ছে না, তাই সেই এটাকে তৈরি করার উৎসাহটা সে দিন দিন হারিয়ে ফেলতেছে। তবে পাটিশিল্পীরা চাইলে আগামীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে জেলা প্রশাসন, বলছেন সিলেটের জেলা প্রশাসক। বাণিজ্যিকভাবে এই জিনিসগুলো লাভবান হবে কিনা সেই জিনিসগুলো আসলে যারা ব্যবসায়িক কাজে জড়িত তারা হয়তো বলতে পারবে। তবে তাদের যদি এরকম কোনো উদ্যোগ থাকে, প্রচেষ্টা থাকে, আমরা তাদের সাথে থাকব। সিলেট বিভাগে এখনও এই শিল্পের সাথে জড়িত 200-র উপরে পাটিশিল্পী। সন্দীপন শুভ, এখন সিলেট। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।